স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যতই নতুন স্মার্টফোন আসুক না কেন পুরনো স্মার্টফোনের প্রতি হাইপ কিংবা ক্রেজটা থেকে যাবেই বলছি, কারণ আজ থেকে বছরখানেক আগে লঞ্চ হওয়া মোটোরোলা H15 Pro দেশের জনগণ কিন্তু আজও চাহিদার লিস্টে রেখেছে, কারণ শুরুর দিকে স্মার্টফোনটির প্রাইস অলমোস্ট 40-42 হাজার টাকা ছিল। বর্তমানে তা আপনি 32 কিংবা 34 হাজার টাকার মধ্যেই অ্যাভেলেবেল দেখতে পারবেন। তাহলে চলুন খুঁটিনাটি জানা যাক 6 মাস ব্যবহার পর আমার ইউজিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর টপিকগুলো নিচে ভাগ করে দিব। অন্যান্য কোম্পানির কথা বাদ দেন, মোটোরোলা কিন্তু তাদের ডিজাইনে সবসময় এগিয়ে থাকে, আপনারা জানেন। এরও কিন্তু কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাই না। স্মার্টফোনটি হাতে নিলে কিন্তু যথেষ্ট প্রিমিয়ামনেস একটা ফিল দিচ্ছিল আমাদেরকে। অন্যথায় যদিও ফুল বডি কার্ভ ছিল, যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না এটা অবশ্যই তাদের জন্য না। আর যারা পছন্দ করেন এটা তো এক কথা হাতে নিলে প্রেমে পড়তে বাধ্য আপনি, কারণ ব্যাকের লেদারের কি সুন্দর ফিনিশিং যে তারা দিয়েছে, তার সাথে ক্যামেরা মডিউল এরিয়াটুকু তাদের সিগনেচার লাইন আপের মতনই কিন্তু রাখার চেষ্টা করেছে। পানির ছেটাপোটা কিংবা ধুলাপালি থেকে রক্ষা করার জন্য IP68 এর রেটিং তো দেওয়া হয়েছে। ওভারঅল 8.2 মিলিমিটার থিকনেস আর 183 গ্রাম ওজনকে সে ক্যারি করছে। এত হালকা হওয়ার পিছনে রিজন রয়েছে বস। তাই তাহার ডিজাইন এবং বিল কোয়ালিটির ক্ষেত্রে ভালোই একটা র্যাঙ্কিং কিন্তু সে এখানে দখল করেছে। পাঁচ লুকে স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে তো পিছিয়ে নেই, ফোনটি দেখতে পারবো আমরা 6.7 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটি OLED প্যানেল। ইহা আপনার 144 হার্জ রিফ্রেশ রেট থেকে শুরু করে HDR10+ সার্টিফিকেশন সাথে আউটডোর ভিজিবিলিটিসের জন্য 2000 নিটসের পিক ব্রাইটনেসকেও দেওয়া হয়েছে। আর কিছু অনলাইন সূত্র মতে জানতে পারলাম এতে কর্নিং গোয়েরা গ্লাসের প্রোডাকশন দেওয়া হয়েছে, বাট কোন ভার্সনটা দেওয়া হয়েছে সেটা জানা যায় নাই। ডিসপ্লেটি চিন এবং বেজেল যথেষ্ট ন্যারো আকারে চেষ্টা করেছে। এই পয়েন্টটা আমার সব থেকে বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করেছিল। সাথে তার পাঞ্চ হোল যে নজটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু যথেষ্ট ছোট রাখেছে। ফলে মাল্টিমিডিয়া কিংবা কন্টেন্ট ওয়াচিং এর সময় আমরা ইমার্সিভ একটা রেজাল্ট পাচ্ছিলাম। আর কালার ক্যালিব্রেশনও কিন্তু যথেষ্ট পপ টাইপেরই প্রোভাইড করছিল, বিধায় সবারই ভালো লাগতে পারে। আর আমাদের ইউজিং এর ক্ষেত্রে, সাইড ভিউইং এর ক্ষেত্রে কিংবা টাচিং এর ক্ষেত্রে কোনো প্রকার ইস্যু দেখতে পারি না, যথেষ্ট ভালোভাবে কাজ ছিল। হ্যাঁ, এখানে যদিও কিছুটা মিসটাচ পড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু কার্ভ ডিসপ্লে। সবসময় ইউজিং এর ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাত থেকে পড়লে সরাসরি ড্যামেজটা কিন্তু ডিসপ্লে থেকেই পড়বে। ডিসপ্লে নিয়ে সে আমাদেরকে নিরাশ করে নাই। এখন যদি তার UI সেকশন নিয়ে কথা বলি, এটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান হচ্ছে, যেহেতু কিছুটা পুরোনো স্মার্টফোন। আপডেটের ব্যাপারটা খুব একটা বেশি ক্লিয়ার না। আর এদের UI সম্পর্কে জানেন, যথেষ্ট ভালো একটা UI কিন্তু ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করছে তারা। যদিও একদমই স্যামসাং আর নাথিং ফোনের মতো না হলেও কিন্তু যথেষ্ট ক্লিন আর বাকবাল্লুক ফ্রি একটা UI বলতে পারেন। ফ্রি ইনস্টল অ্যাপের ক্ষেত্রে জাস্ট এদের নিজস্ব অ্যাপগুলো ফ্রি ইনস্টল করা থাকবে, আর কিছু টুকিটাকি অ্যাডস যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। তাই বাজেট হিসেবে UIটা তেমন কাউকে নিরাশ করবে না, যদিও কিছুটা ওল্ডেড অ্যান্ড্রয়েড 14 সেটা মাথায় রাখবেন। অন্যদিকে যদি তার SoC নিয়ে কথা বলি, এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4nm নডের উপর তৈরি অক্টাকোর একটি প্রসেসর। আর একে কিন্তু পেয়ার করছে আপনার Adreno 720, যেটা অনেকটাই কমন একটা GPU। স্ন্যাপড্রাগনের এই 7 Gen 3 কে নতুন করে কি আর বলবো, এটা আপনার অ্যান্টি লেভেল একটা চিপসেট ধরতে পারেন, কারণ যখনই আমরা স্মার্টফোনটিতে হেভিলি কিছু মাল্টিটাস্কিং করেছি তাহলে ক্র্যাশ করতে দেখেছি সেসব অ্যাপ। হিটিং ইস্যুটা খুব একটা বেশি না হলেও হালকা পাতলা যা হয়ে বোঝাই যায়, যেহেতু মেটাল ফ্রেম রয়েছে। দৈনন্দিন জীবনে ইউজ করার সময় ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো সে মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারছিল, বাট যদি কিছুটা হেভিলি প্রেসার দিই তাহলে স্মার্টফোনটির অবস্থা কিন্তু। গেমিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 60 FPS এর অপশন পাচ্ছিলাম পাবজি গেমটি খেলার সময়, আর এই তো মোটামুটি ভালো স্টেবল রাখার চেষ্টা করেছে FPS-টা। জাস্ট কিছু অ্যাকশন মুভমেন্টে গিয়ে আমরা মাইক্রো স্টার্টারিং এর দেখা পেয়েছি। অন্যদিকে জেনশন ইম্প্যাক্ট গেমটা একদমই লো গ্রাফিক্সে রেখে প্লে করতে হয়েছিল। আর তার স্ক্রিনে CPU থার্মাল কিংবা গ্রাফটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ গ্রিনে। কিন্তু মোটোরোলার SoC দিয়ে এটা বুঝতে পারলাম যে এটা আসলে নট ফর গেমিং। আপনারা যারা গেমার রয়েছেন কিংবা হেভিলি মাল্টিটাস্কিং ইউজার রয়েছেন, এটাকে অ্যাভয়েড করতে হবে। পারফরমেন্সের ক্ষেত্রে আমরা আর একটু বেটার কিছু আশা করতে পারি না এই প্রাইস পয়েন্টে। রিড এবং রাইডের স্পিডের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে, যেহেতু LP রিডার 4x RAM আর UFS 2.2 প্রাইমারি ভ্যারিয়েন্ট আপনার 8/256GB হওয়া সত্ত্বেও ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনি 8/128 পাবেন, বাট বাংলাদেশে আপনার 8/256GB দিয়ে শুরু হবে। অন্যদিকে ডাটা ট্রান্সফার কিংবা রিড রাইডের স্পিডের কথা বললে এখানে কিছুটা স্লো মনে হয়েছিল আমার। এখন আপনার মতামত কি? পারফরমেন্স হিসেবে এখানে কোন চিপসেটটা ইউজ করলে ভালো হতো? তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অবধি যেহেতু দেখে ফেলেছেন, আর ভিডিওটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবারে চলুন তার ক্যামেরার প্রসঙ্গে কিছুটা আলোচনা করা যাক। ব্যাকে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপে কিন্তু কাজের প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেন আর সেকেন্ডারিতে 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটা আপনার 3x অপটিক্যাল জুমকে সাপোর্ট করে। দেন থার্ডে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। এখানে ফার্স্ট ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা মিনস আপনার প্রাইমারি ক্যামেরা আর টেলিফোটো লেন্সে কিন্তু OIS দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার উভয় ক্যামেরা দ্বারা 4K 30 FPS ভিডিওগুলো শুট করা যায়। আপনি ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিও চলাকালীন আমরা কিছুটা জিটারিংয়ের ইস্যু দেখতে পেয়েছি।
আর যদি তার প্রাইমারি ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে কিছুটা ঘাটতি রয়েছে আমি বলবো। ছবিগুলো কিছুটা স্যাচুরেটেড আর কন্ট্রাস্টেড টাইপের ফিল দিচ্ছিল। অন্যদিকে যদি তার টেলিফোটো লেন্সের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা কিছুটা নিউট্রাল রেজাল্ট পাচ্ছিলাম। প্রাইমারি ক্যামেরা ছবিগুলো ডিটেলস বলুন কিংবা শার্পনেস বলুন অথবা ডাইনামিক রেঞ্জ কিছুটা কম মনে হয়েছে বাজেট হিসেবে। ছবিতে যদি শ্যাডো কিংবা ডার্ক এরিয়া চলে আসে তাহলে সেখানে ডিটেলসটা সে পুরোপুরি ধরে রাখতে পারছিল না। সাথে নাইট মোডও কিন্তু খুব একটা যে ভালো আশাস্বরূপ রেজাল্ট আশা করেছিলাম সেটা কিন্তু পাই নাই। আরও বেশি হতাশাজনক রেজাল্ট ছিল। আপনার সম্পূর্ণ ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না বস। আর সাবস্ক্রাইব বাটনটা নিচে দেওয়া আছে, যদি দেখে না থাকেন আপনি স্ক্রিনটা মুছে দেখে নিতে পারেন। পোর্ট্রেটের ক্ষেত্রেও ছবিগুলোর ব্লারনেসের কিছুটা আর্টিফিশিয়াল মনে হবে, মিনস আপনার যে আশাস্বরূপ রেজাল্ট আমরা আশা করেছিলাম সেটা সেখান থেকে পাই নাই। পোর্ট্রেট তোলার সময় আপনাকে অবশ্যই লাইটের কথাটা মাথায় রাখতে হবে। যদি হেভিলি লাইট চলে আসে তাহলে ছবিটা অনেকটাই দেখতে পাচ্ছেন, হেভিলি লাইটটা কিন্তু কন্ট্রোল করতে পারে না সে। তাই লাইট কন্ডিশনটা যদি প্রপার হয় তাহলে আপনি ভালো ভালো পোর্ট্রেটগুলো তুলতে পারবেন। যদিও পোর্ট্রেট তোলার ক্ষেত্রে কিছুটা রেডিশের ব্যাপার স্যাপার রয়েছে, ছবিগুলো ডার্ক আর কিছুটা রেডিশ করে তোলে। অন্যদিকে তার সেলফি ক্যামেরাটাও এ বাজেটে পিছিয়ে বলবো। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলো কিছুটা ব্ল্যাক কিংবা রেডিশ টোন এতেও রয়েছে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে আরও কিছুটা বেটার আশা করেছিলাম আমরা। ভালো ব্যাপার ছিল একে চার্জ করার জন্য 125 ওয়াট একটা ফাস্ট চার্জিং ব্রেক দেওয়া হয়েছে বক্সে, যেটা আপনার স্মার্টফোনটিকে 0 to 100% করতে অনলি 20 মিনিট সময় নেবে। বাট ব্যাটারিটা 4500 mAh এদিক দিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে। বাট হ্যাঁ, চার্জিং স্পিডটাও কিন্তু বেশ বড় সড়ো, সেটাও মানতে হবে আপনাকে। 4500 mAh হওয়া সত্ত্বেও ওয়েল অপটিমাইজড হওয়ায় আমরা ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে নর্মাল ইউজে আপনার একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাচ্ছিলাম। সেদিক বিবেচনায় খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড সে আমাদেরকে করে নাই। তার আমি আদার ফিউচার নিয়ে কথা বললে ডিউল স্টোরেজ স্পিকার তাকে মাল্টিমিডিয়া প্লাস গেমিং এর ক্ষেত্রে ভালো একটা ইনহ্যান্স কিংবা আপনার যে ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আর সিকিউরিটি সেকশনে কিন্তু এতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পজিশন কিংবা সাইজটা কিছুটা নিচে বলে ফার্স্ট অফ অল প্রথম ক্ষেত্রে কিছুটা প্যারা লাগতে পারে, বাট পরে এটা আপনি ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন। ওভারঅল এই ছিল স্মার্টফোনটি নিয়ে টুকিটাকি। যেহেতু বর্তমান দেশের বাজারে 856 জিবিটা বিভিন্ন দেশের মিনস আপনার বিভিন্ন মার্কেটে এক রকম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে 32 কিংবা 34 হাজার টাকার মধ্যে। সাথে যেহেতু প্রাইস হাইকেরও একটা সময় চলছে, প্রাইসটা কিন্তু ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে। সর্বশেষ আপনার কেমন লাগে যে এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে কি স্মার্টফোনটি আপনার নেওয়া উচিত? স্বাধীন দেশের আপনার স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে, তাই বাকিটা আপনাদের উপর। আমি যদি বলি স্মার্টফোনটির কি খারাপ লেগেছে, তাহলে আমরা এই প্রাইস পয়েন্টে আমরা আরও কিছু বেটার আশা করতে পারি, সেটা এসওসি বলুন কিংবা ক্যামেরাতে। সর্বশেষ আপনার মূল্যবান মন্তব্যটা আমাদেরকে জানাতে ভুলবেন না যে কোন প্রাইস পয়েন্টের মধ্যে এটা পাওয়া গেলে বর্তমান বাজারে ভালো হবে। আমি আশা করছি এটা যদি আন্ডার 30,000 টাকার মধ্যে চলে আসে তাহলে কিছুটা চয়েস লিস্টে রাখা যায়, তবে বাকিটা আপনাদের উপর। স্বাধীন দেশের আপনার স্বাধীন নাগরিক।